হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য পুষ্টির ক্লাস, যাদের পরীক্ষা চলে এসছে তাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো পুষ্টি জনস্বাস্থ্যের উপর আজকের থার্ড ক্লাস। বেশ কিছু টপিক আমরা অলরেডি কভার করে নিয়েছি পুষ্টি এবং জনস্বাস্থ্যের উপর। আজকের থার্ড ক্লাসে আমরা আরও 25টা কোয়েশ্চেন সলভ করব। যারা অ্যান্সার করতে পারছো তারা অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবে, প্রত্যেকটা কোয়েশ্চেন নাম্বার দেবে, তার সাথে সাথে অ্যান্সারটা করবে, যাতে আমি চেক করলে পরে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলোকে চেক করতে পারি। যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করে দিই আজকের ক্লাস। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, এইডস রোগের ভাইরাস বাহিত হয় কিসের মাধ্যমে? এইডস রোগটা AIDS এইডস এর ফুল ফর্ম কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এইডস এই রোগটা রোগের ভাইরাসটা কিভাবে বাহিত হয়? চারটে অপশন: লালারসের মাধ্যমে, রক্তের মাধ্যমে, ঘামের মাধ্যমে এবং মূত্রের মাধ্যমে। যারা যারা কোয়েশ্চেন সলভ করছো অ্যাট লাস্ট অর্থাৎ 25টা কোয়েশ্চেন সলভ করা হয়ে গেলে পরে জানাবে যে কতগুলোর উত্তর তোমরা পেরেছো এবং কতগুলোর উত্তর তোমরা পারোনি। আগের যে দুটো ক্লাস ছিল অপেক্ষাকৃত ইজি ছিল, আজকের ক্লাসটা একটু তোমাদের জন্য ডিফিকাল্ট। যেই কোয়েশ্চেনগুলো আসতে পারে সেই টাইপের কোয়েশ্চেন কিছু আমরা এখানে দিয়েছি। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার যারা বলছো রক্তের মাধ্যমে তারা একদম কারেক্ট, অর্থাৎ এইডস রোগের ভাইরাস বাহিত হয় রক্তের মাধ্যমে। চলে যাই আজকের সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? ভাইরাসের যে প্রোটিন নির্মিত আবরণ থাকে সেটাকে কি বলা হয়? ভাইরাস আমরা এমন একটা জিনিস, ওটাকে আমরা না জীব বলতে পারি না জড় বলতে পারি। ভাইরাস যখন শরীরের বাইরে থাকে সেটা জড়বস্তুর মতন আচরণ করে, এবং যখন শরীরের মধ্যে এন্টার করে তখন সেটা জীবের মতন আচরণ করে। এরকম হচ্ছে একটা জিনিস যেটা ভাইরাস। এই ভাইরাসের যে বাইরের প্রোটিন নির্মিত আবরণ রয়েছে এটাকে কি বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার এসছে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষায়। তো 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার যারা বলছো সি তারা একদম কারেক্ট, অর্থাৎ ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে আমরা বলে থাকি ক্যাপসিড। নেক্সট চলে যাই আমরা থার্ড কোয়েশ্চেনে। যক্ষ্মা রোগের জীবাণু সবচেয়ে বেশি আক্রমণ করে কাকে? যক্ষ্মা রোগ আমরা জানি মানুষ খুব কাশতে থাকে, ঠিক আছে। এই যক্ষ্মা রোগের জীবাণু, অনেকটা হিন্ট আমি দিয়েই দিলাম, এই জীবাণু সব থেকে বেশি আক্রমণ করে কাকে? হৃৎপিণ্ডকে, ফুসফুসকে, যকৃতকে নাকি বৃক্ককে? এর মধ্যে থেকে যারা বলছো ফুসফুসকে তারা একদম কারেক্ট, অর্থাৎ 3 কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বি, ফুসফুসকে। যক্ষ্মা রোগের জীবাণু সব থেকে বেশি আক্রমণ করে ফুসফুসকে। ফোর্থ কোয়েশ্চেন, রক্ত সঞ্চালনের মাধ্যমে ঘটতে পারে, এর মধ্যে থেকে কোন রোগটা রক্ত সঞ্চালনের মাধ্যমে ঘটতে পারে? হেপাটাইটিস, কুষ্ঠ, প্লেগ নাকি আমাশয়? রক্ত সঞ্চালনের মাধ্যমে ঘটতে পারে, এর মধ্যে থেকে কোনটা? হেপাটাইটিস। বাদবাকিগুলো কিন্তু রক্ত সঞ্চালন ছাড়াও, অর্থাৎ একজনের রক্ত আরেকজনের শরীরে না গিয়েও কিন্তু বাদবাকিগুলো ঘটতে পারে, অর্থাৎ কুষ্ঠ, প্লেগ এবং আমাশয় কিন্তু রক্তর মাধ্যম ছাড়াও কিন্তু ঘটতে পারে। ওকে, চলে আসি আমরা পরের কোশ্চেনে। ম্যালেরিয়ার রোগের বাহক হলো, ম্যালেরিয়া রোগের বাহক হলো, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অপেক্ষাকৃত অনেক ইজি কোয়েশ্চেন। ম্যালেরিয়া রোগের বাহক কি? কিউলেক্স মশা, অ্যানোফিলিস মশা, স্ত্রী কিউলেক্স মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা। আমরা জানি বেশিরভাগ যে মশা ঘটিত রোগের বাহক কিন্তু স্ত্রী মশারাই হয়। তাহলে দুটো অপশন অলরেডি আমাদের এলিমিনেট হয়ে গেল, আইদার স্ত্রী কিউলেক্স মশা না হলে স্ত্রী অ্যানোফিলিস মশা। তো 5 অ্যান্সার যারা বলছো ডি অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশা তারা কিন্তু হয়ে যাবে একদম কারেক্ট। ওকে, চলে যাব পরের কোশ্চেনে। কিন্তু পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, যাদের একটু কিছুদিন বাদে পরীক্ষা আছে তারা কিন্তু বেঙ্গল কম্বাইন্ড কোর্সের মাধ্যমে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো। শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা নয়, পিএসসির বিভিন্ন এক্সাম, যদি কেউ এর সাথে সাথে পুলিশের এক্সামও দিতে চাও, যারা এখনো ইয়াং আছো, 18 বছর, 20 বছর, 22 বছর বয়স, যারা পুলিশের এক্সাম দিতে চাইছো বা পিএসসির বিভিন্ন এক্সাম দিতে চাইছো, তাদের জন্য কিন্তু আমরা রেখেছি এই বেঙ্গল কম্বাইন্ড কোর্স। মাত্র 689 টাকায় 1 বছরের প্রিপারেশন করানো হবে। লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর মক টেস্টও থাকবে, সেকশনাল মক টেস্ট থাকবে এবং ফুল লেন্থ মক টেস্ট থাকবে, যাতে তোমরা কমপ্লিটলি প্রিপারেশন নিতে পারো। এখানে অলরেডি আমাদের প্রায় 400+ স্টুডেন্টস আছে যারা কিন্তু রেগুলার বেসিসে আমাদের লাইভ ক্লাসেস এবং রেকর্ডেড ক্লাস, যার যেরকম টাইম হয়, তো লাইভ ক্লাস থাকে আমাদের পুরো উইক জুড়ে। তো যারা টাইম করতে পারে না তারা রেকর্ডেড ভিডিওগুলো দেখে নেয়। তো তোমরাও কিন্তু এখানে প্রিপারেশন করতে পারো। ওকে, চলে যাই আমরা পরের কোশ্চেনে। ফাইলেরিয়া রোগের জীবাণু
হলো এক রকমের কি? ফাইলেরিয়া রোগের জীবাণুটা এক রকমের কি? গোল কৃমি, ফিতা কৃমি, যকৃৎ কৃমি, হুক কৃমি। যারা বলছো 6 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার এ, তারা একদম কারেক্ট, অর্থাৎ ফাইলেরিয়া রোগের জীবাণু হলো এক রকমের গোল কৃমি। ওকে, তো ফাইলেরিয়া রোগ কিসের মাধ্যমে ছড়ায়? গোল কৃমি। নেক্সট, ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেন, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নাকি প্লাজমোডিয়াম ম্যালেরি? চারটেই প্লাজমোডিয়াম দিয়েছি, যারা ওরকম প্লাজমোডিয়াম দিয়ে মনে রেখেছো ভুলে যাবে। অর্থাৎ ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম যারা বলছো, সাতের অ্যান্সার সি, অর্থাৎ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, তারা একদম কারেক্ট। অর্থাৎ ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। চলে যাই আমরা পরের কোশ্চেনে। T4 ভাইরাস হলো এক রকমের কিরকম ভাইরাস? প্রাণী ভাইরাস, ফাজ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস নাকি সায়ানোফাজ? এর মধ্যে থেকে T4 ভাইরাস কেমন ধরনের ভাইরাস? তো যারা বলছো 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি, অর্থাৎ ফাজ ভাইরাস, তারা কিন্তু একদম কারেক্ট। ফাজ ভাইরাস কি জিনিস সেটা কমেন্ট সেকশনে জানাও। যদি ইনকেস না জানো সেটাও কমেন্ট সেকশনে জানাও, যায় স্যার ফাজ ভাইরাস কি জিনিস সেটা আমি জানি না, আমি অবশ্যই সেটা কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে অ্যাড্রেস করব। ওকে, চলে যাই আমরা পরের কোশ্চেনে। কোন বস্তুকে জীবাণুমুক্ত, কোনো বস্তুকে জীবাণুমুক্ত করার পদ্ধতিকে কি বলা হয়? কোনো বস্তুকে যে আমরা জীবাণুমুক্ত করছি সেটা কি পদ্ধতি, এটাকে কি বলা হয়? পাস্তুরাইজেশন, স্টেরিলাইজেশন, ফার্মেন্টেশন নাকি ক্রিস্টালাইজেশন? এর মধ্যে থেকে কোনো বস্তুকে জীবাণুমুক্ত করার পদ্ধতিকে কি বলা হয়? যারা বলছো স্টেরিলাইজেশন, তারা একদম কারেক্ট। দেখবে যে কোনো ওটিতে ঢোকার আগে তার যে সমস্ত জিনিসপত্র একটা হাই প্রোফাইল হাই ভোল্টেজ লাইটের সামনে রাখা হয়, যেটার মাধ্যমে কিন্তু ওটাকে পুরোটা স্টেরিলাইজ করা হয়, অর্থাৎ যাতে ওর মধ্যে কোনো রকম জীবাণু না থাকে অপারেশন করার সময়। অর্থাৎ কোনো বস্তুকে জীবাণুমুক্ত করার ক্ষেত্রে পদ্ধতিটাকে কি বলা হয়? স্টেরিলাইজেশন বলা হয়। চলে যাই পরের কোশ্চেনে। দেহের অনাক্রম্যতা একেবারে নষ্ট হয়ে যায় কোন রোগে? দেহের অনাক্রম্যতা অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বলা হয় অনাক্রম্যতা। দেহের মধ্যে যে দেহের বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া কন্টিনিউয়াসলি আমাদের অ্যাটাক করছে, সারাক্ষণ আমরা পরিবেশের সাথে ইন্টারাক্ট করছি, ঘরের মধ্যে থাকছি, বাইরে যাচ্ছি, বিভিন্ন রকম জিনিসপত্রের সাথে ইন্টারাক্ট করছি, সবসময় কিন্তু আমাদের রোগ হয় না। যাদের হয় তাদের কিন্তু অনাক্রম্যতা কম, বা দেহের এই রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম। তো দেহের অনাক্রম্যতা একেবারে নষ্ট হয়ে যায় কোন রোগের ফলে? চারটে অপশন: হেপাটাইটিস, এইডস, কুষ্ঠ এবং যক্ষ্মা। কেন বলা হয় এই বি অর্থাৎ এইডস রোগকে প্রচণ্ড সাংঘাতিক টাইপের একটা রোগ? তার মেন কারণটা হচ্ছে এই এইডস রোগ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমপ্লিটলি ডিস্টার্ব করে দেয়, কমপ্লিটলি নষ্ট করে দেয়। অর্থাৎ সামান্য জ্বর হবে, সামান্য সর্দি কাশি হবে, সেখান থেকেও একটা ফ্যাটাল ব্যাপার হয়ে যেতে পারে, একদম মৃত্যু পর্যন্ত চলে যেতে পারে মানুষ। অর্থাৎ দেহের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেয় হচ্ছে এই এইডস রোগ। ওকে, তোমরা যারা শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার প্রিপারেশান নিচ্ছ এবং চাইছো যে স্টাডি ম্যাটেরিয়াল, তোমাদের টাইম কম, স্টাডি ম্যাটেরিয়াল লাগবে, তার জন্য আবার বিভিন্ন অনেকে জানতে চাইছো কি বই পড়বো, কোন জায়গা থেকে কোন জিনিসটা পড়বো, তো অলরেডি আমি যেটা বলার, আমরা টোটালটা এক জায়গায় করে রেখেছি এই স্টাডি ম্যাটেরিয়ালের মহা কম্বো প্যাকের মধ্যে। এর মধ্যে তোমরা পুষ্টি, জনস্বাস্থ্য থেকে শুরু করে বাদবাকি যে টপিকগুলো আছে সেগুলো তো পাবেই, তার সাথে সাথে বাংলা, ইংলিশ রচনা, তারপরে তোমাদের যে মক টেস্ট, সব কটা জিনিস, টোটাল জিনিসটা তোমরা পাবে এই স্টাডি ম্যাটেরিয়ালের মহা কম্বো প্যাকের মধ্যে। এটা কমপ্লিটলি ভালোভাবে প্রিপারেশন করে গেলে পরে কিন্তু তোমাদের এক্সাম হলে তোমরা অনেক বেশি বেনিফিট পেতে চলেছো। ওকে, চলে যাই পরের কোয়েশ্চেনে। কোন মশা ডেঙ্গু জ্বর ছড়ায়? এর মধ্যে থেকে কোন মশা ডেঙ্গু জ্বর ছড়ায়? এবার এখানে অপশানগুলো দেখো, অলরেডি 3টে স্ত্রী রয়েছে: স্ত্রী কিউলেক্স মশা, স্ত্রী এডিস মশা অ্যান্ড স্ত্রী অ্যানোফিলিস মশা। ঠিক আছে, তো নর্মালি রোগ ছড়ায় এই স্ত্রী মশার মাধ্যমেই। তো ডেঙ্গু রোগের মধ্যে থেকে কোন মশা ছড়ায়? এর মধ্যে থেকে ডেঙ্গু রোগ ছড়ায় হলো এডিস মশা। অলরেডি আমরা দেখেছি অ্যানোফিলিস মশা কোন রোগ ছড়ায়, কোন রোগ ছড়ায় অ্যানোফিলিস মশা, সেটা আমরা কিছুক্ষণ আগেই অন্য একটা কোয়েশ্চেনে পড়েছি। ওকে, মনে আছে নিশ্চয়ই? তো চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। লাসিকাবাহ প্রদাহ হলে কি রোগ হবে? লাসিকাবাহ প্রদাহ হলে কি রোগ হবে? ফার্স্ট গোদ, ম্যালেরিয়া,
টিউনিসিয়া নাকি সিস্টিসার্কোসিস এর মধ্যে থেকে কোনটা লাসিকা বাহ প্রদাহ হলে বুঝতে পারবো যে এই রোগটা হয়তো হয়েছে। তো এটার অ্যান্সার যারা বলছো 12র অ্যান্সার এ অর্থাৎ গোদ, তারা একদম কারেক্ট। ওকে, 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এ গোদ। নেক্সট, পালস পোলিও টিকাকরণ। পালস পোলিও রবিবার আমরা দেখি, মাসে মোটামুটি একবার করে থাকে পালস পোলিও রবিবার। পালস পোলিও টিকাকরণ যেটা হয় সেটা মেইনলি হয় হচ্ছে পোলিও রোগকে সরানোর জন্য, ঠিক আছে, পোলিও রোগকে সরানোর জন্য। তো এবার কোশ্চেনটা হচ্ছে যে পালস পোলিও টিকাকরণের মুখ্য উদ্দেশ্য কি? ফার্স্ট, পোলিও রোগের চিকিৎসা করা। দ্বিতীয়, পোলিও ভাইরাসকে নিষ্ক্রিয় করা। তৃতীয়, পৃথিবী থেকে পোলিও রোগ নির্মূল করা। ফোর্থ, বাচ্চাদের পোলিওর টিকা দেওয়া। এবার ব্যাপারটা বোঝো, পোলিও এমন একটা রোগ যদি একবার হয়ে যায় আর কিন্তু ওই রোগের কোনো চিকিৎসা হয় না, যার জন্য আমরা চেষ্টা করি কি পোলিও রোগ যেন কখনো না হয়। তো না করার জন্য কি করতে হয়, কম বয়সেই নর্মালি এই পোলিও ভাইরাস অ্যাটাক করে। তো কম বয়সে একদম ছোট বয়স থেকে বাচ্চাদেরকে পোলিও ভাইরাস দেওয়া হয় যাতে এই পোলিও রোগটা সম্পূর্ণরূপে নির্মূল হয়। অর্থাৎ 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার যারা বলছো সি, তারা একদম কারেক্ট। পালস পোলিও টিকাকরণ কিন্তু পোলিও রোগের এগেনস্টে কিছু করে না, বাট পোলিও রোগটা যাতে শরীরে না হয় তার জন্য চেষ্টা করে। এবার একটা জিনিস বোঝো যে এই যে পোলিও রোগটা ভারত থেকে অলমোস্ট নির্মূল হয়ে গেছে। ভারতে পোলিও রোগের সেরকম ইন্টারাকশন আমরা দেখতে পাই না, বা পোলিও রোগ আমরা সেরকম একটা দেখি না, খুব কম, খুবই কম। কারণ পোলিও যে টিকাকরণও করা হয় সম্পূর্ণ ফ্রিতে করা হয় যাতে সবাই ওই পোলিও টিকাকরণ পেতে পারে। এবার ভারতের প্রতিবেশী যে দেশগুলো যেমন বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু এখনও পর্যন্ত পোলিও রোগ পুরোপুরি নির্মূল হয়নি, ঠিক আছে, টিকাকরণ ওখানেও চলছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে বিভিন্ন কার্যকলাপ আছে তার মধ্যে দিয়ে পোলিও টিকাকরণ চলছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওই সব জায়গায় নির্মূল করা হয়নি। যার জন্য যদি কেউ ইন্ডিয়া থেকে পাকিস্তানে যায়, নর্মালি ইন্ডিয়ার গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয় তাদেরকে যেন পোলিও নিয়ে যাওয়া হয়, অর্থাৎ পোলিও গ্রহণ করে তারপরে যেন তারা সেই দেশে ভিজিট করে। চলে যাই পরের কোশ্চেনে, স্ত্রী কিউলেক্স মশা কোন রোগ ছড়ায়? ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর, গোদ নাকি পিথ জ্বর? এর মধ্যে থেকে স্ত্রী কিউলেক্স মশা কোন রোগ ছড়ায়? স্ত্রী কিউলেক্স মশা ছড়ায় গোদ রোগ, ঠিক আছে। স্ত্রী কিউলেক্স মশা তাহলে কোন রোগ ছড়ায়? তো 14র অ্যান্সার হয়ে যাবে কি সি, গোদ। চলে যাই পরের কোশ্চেনে, রোগের উৎপত্তি ও কারণগুলির বিজ্ঞানসম্মত যে পঠন পাঠন সেটাকে কি বলে? ইকোলজি, ইটিওলজি, এন্টোমোলজি নাকি ইটাইমোলজি? এর মধ্যে থেকে রোগের উৎপত্তি ও কারণগুলির বিজ্ঞানসম্মত পঠন পাঠনকে কি বলে? 15 যারা বলছো অপশন বি অর্থাৎ ইটিওলজি, তারা একদম কারেক্ট। অর্থাৎ রোগের উৎপত্তি এবং কারণসম্মত বিজ্ঞানসম্মত পঠন পাঠনকে বলা হয় ইটিওলজি। চলে যাই আমাদের পরের কোশ্চেনে, প্লাজমোডিয়াম কি জাতীয় অণুজীব? প্লাজমোডিয়াম কি জাতীয় অণুজীব? প্লাজমোডিয়াম যারা বলছো 16র অ্যান্সার বি অর্থাৎ ক্ষতিকারক আদ্য প্রাণী। আদ্য প্রাণী কেন বলা হচ্ছে? সামান্য একটা এককোষী জীব, এই অণুজীবের বিভিন্ন রকম প্রকারভেদ আছে, প্লাজমোডিয়াম বিভিন্ন রকম তারপর নাম থাকে। তো এই যে প্লাজমোডিয়াম যে অণুজীবগুলো সাধারণত ক্ষতি করে শরীরে, শারীরিক ক্ষতি করে, এবং এটি একটা আদ্য প্রাণী, কারণ এককোষী বা সামান্য এককোষী যে প্রাণীগুলো সেগুলোকে বলা হচ্ছে আদ্য প্রাণী। মনে করা হয় প্রাণের সৃষ্টি এই এককোষী প্রাণীগুলো থেকেই হয়েছিল, যার জন্য বলা হচ্ছে একে কি আদ্য প্রাণী। ওকে, নেক্সট, ডিপথেরিয়া ও টিটেনাস রোগের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়? ডিপথেরিয়া এবং টিটেনাস রোগের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়? এখানে ভ্যাকসিনের নাম নয়, ভ্যাকসিনের টাইপ বলা হয়েছে, ঠিক আছে। ভাইরাল ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন, অ্যান্টিসেরাম ভ্যাকসিন, অ্যান্টিটক্সিন। এর মধ্যে থেকে ডিপথেরিয়া এবং টিটেনাসের জন্য টক্সয়েড ভ্যাকসিন দেওয়া হয়। আমরা দেখি যে টিটেনাস যে বিভিন্ন ধরো লোহা টোহাতে কেটে গেলে পরে আমরা টিটেনাস দিতে যাই না, টিটেনাস কিন্তু ওই টিকাটারও নাম। এবং ওটা যদি না করা হয়, অর্থাৎ লোহায় কেটে গেলে যদি আমরা টিটেনাস না দিই, মরচে ধরা লোহায় কেটে গেলে যদি আমরা টিটেনাস না দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের টিটেনাস রোগ হতে পারে, যেটাকে বলা হয় ধনুষ্টঙ্কার। ওকে, চলে যাই পরের কোশ্চেনে, একটি ভাইরাল ভ্যাকসিন হলো সলক ভ্যাকসিন, ডিটিপি ভ্যাকসিন, বিসিজি ভ্যাকসিন, অ্যান্টিটক্সিন। একটি এর মধ্যে থেকে কোনটি ভাইরাল ভ্যাকসিন? 18র অ্যান্সার যারা বলছো এ সলক ভ্যাকসিন, তারা একদম কারেক্ট। অর্থাৎ ইট ইজ আ ভাইরাল ভ্যাকসিন। অনেক ক্ষেত্রে কি হয়, ইভেন যে পোলিও যে ভাইরাস থাকে, পোলিও ভাইরাসের একটা নিষ্ক্রিয় ভাইরাসকে
তোমার শরীরে প্রবেশ করানো হবে, যাতে তোমার শরীর ওই নিষ্ক্রিয় ভাইরাস, ওটা দুর্বল, ওটার সাথে যুদ্ধ করে করে তোমার শরীরের মধ্যে ওই পোলিওর সাথে যুদ্ধ করার মতো অ্যান্টিটক্সিন তৈরি করে, যাতে পরবর্তীকালে এবার কন্টিনিউয়াসলি তোমাকে দিয়ে যাচ্ছে মাসের পর মাস, ওটা দিতে 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 কী হচ্ছে, তোমার শরীরের যে পাওয়ারটা ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, অর্থাৎ পোলিওর সাথে তোমার শরীর যুদ্ধ করার জন্য রেডি। এবার যখন আসল পোলিও ভাইরাস, অর্থাৎ একদম সক্রিয় কোনো পোলিও ভাইরাস তোমার শরীরে ঢুকতে যাচ্ছে, তখন কিন্তু তোমার বডি অলরেডি সেটার জন্য প্রিপেয়ার্ড, তৈরি, ঠিক আছে? তখন ওটা কিন্তু প্রিভেন্ট করতে পারে পোলিও ভাইরাসকে, অর্থাৎ একটা নিষ্ক্রিয় জিনিসকে দিয়ে বারবার বারবার অ্যাটাক করে শরীরের মধ্যে ধীরে ধীরে ওটার এগেনস্টে আমাদের দেহের প্রতিরক্ষা ক্ষমতা তৈরি হয়ে যায়। ওকে, চলে যাই পরের কোশ্চেনে। মাছি বাহিত একটি রোগ, ম্যালেরিয়া, হেপাটাইটিস, টাইফয়েড নাকি এইডস? এর মধ্যে থেকে মাছি বাহিত রোগ কোনটি? ম্যালেরিয়া, হেপাটাইটিস, টাইফয়েড নাকি এইডস? আমরা সবাই জানি টাইফয়েড একটি মাছি বাহিত রোগ। টাইফয়েড নর্মালি হয়ে থাকে একদম দূষিত জল, দূষিত খাবার যখন আমরা গ্রহণ করি তখন আমাদের এই টাইফয়েড রোগ হয়ে থাকে, এবং এই দূষণের মেন কারণটা হচ্ছে মাছি গিয়ে কোনো নোংরা ময়লার উপর বসছে, টাইফয়েড যুক্ত কোনো রোগীর স্যালাইভা থেকে সেখানে গিয়ে বসছে, সেখান থেকে বসে এসে আবার আমাদের খাবারের উপর বসছে, এবং সেখান থেকে ধীরে ধীরে কিন্তু টাইফয়েড মহামারীর আকার ধারণ করে। যার জন্য বলা হয় খাবার দাবার সবসময় ঢেকে রাখা উচিত এবং পরিশুদ্ধ পানীয় জল আমাদের পান করা উচিত, পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করা উচিত সরকারের তরফ থেকে। ওকে, নেক্সট চলে যাই। মশার লার্ভা ভক্ষণকারী মাছটি রুই মাছ, কাতলা মাছ, গাপ্পি মাছ নাকি পুঁটি মাছ? এর মধ্যে থেকে সব থেকে বেশি যারা মশার লার্ভা ভক্ষণ করে তারা হলো সি, গাপ্পি মাছ। অর্থাৎ যারা 20-র অ্যান্সার বলছো সি, তারা একদম কারেক্ট। গাপ্পি মাছ খুব ছোট সাইজের একটা মাছ। ওই মাছগুলো নর্মালি বিভিন্ন পোকামাকড় এবং বিভিন্ন যে লার্ভাগুলো থাকে, লার্ভা হচ্ছে ওদের ফেভারিট ডিশ, তো ওই লার্ভাগুলো থাকে ওগুলো খেয়ে ওরা বেঁচে থাকে। যার জন্য আশেপাশে যদি মশা ডিম পারে, মশা নর্মালি আমরা দেখেছি জলে বা ঢাকা জলের মধ্যে, জলের জায়গায় ডিম পারে, যার জন্য মানে উদলা করে যদি কোনো জল রেখে দিই কোনো পাত্রের মধ্যে, সেখানে আমরা দেখতে পারি কিলবিল করছে মশার লার্ভা, অর্থাৎ সেখান থেকে আবার আরও মশা ছড়িয়ে যায়। যার জন্যই বলা হয় যে জল সবসময় ঢেকে রাখা প্রয়োজন। যদি খোলা জায়গায় আমরা কোনো একটা পাত্রের মধ্যে জল রেখে দিই, সেখান থেকে কিন্তু মশা গিয়ে ডিম পারে, ওখান থেকে মশার লার্ভা জন্মায় এবং মশার বিভিন্ন রকম রোগ যেগুলো মশা মানুষের দেহে, মানুষের শরীরে ছড়ায়, সেগুলোও কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে যেতে পারে। ওই জন্য আঢাকাভাবে ছাদে বা কোনো জায়গায়, খোলা জায়গায় জল রাখতে নেই। ঠিক আছে, চলে যায় পরের কোশ্চেনে। ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস রোগ নিরাময়ে দেওয়া হয় কোন ভ্যাকসিন? বিসিজি ভ্যাকসিন, ওপিভি ভ্যাকসিন, ডিপিটি ভ্যাকসিন নাকি এমএমআর ভ্যাকসিন? এর মধ্যে থেকে ডিপথেরিয়া, হুপিং কফ এবং টিটেনাস রোগ নিরাময়ে দেওয়া হয় ডিপিটি ভ্যাকসিন। ডিপিটি ভ্যাকসিন, ডিপিটি ভ্যাকসিনের পুরো নাম কি? দরকার পড়লে গুগল করবে, কিন্তু গুগল করেও অ্যান্সার করবে, তাহলে জিনিসটা মনে থাকবে। না হলে এই জিনিস আমি একবার বলে দেবো, কালকে ভুলে যাবে। ওকে, নেক্সট। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামে উৎসেচক থাকে কোথায়? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামে উৎসেচক থাকে কোথায়? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামে উৎসেচক থাকে রেট্রোভাইরাসের মধ্যে। যেমন এইডস হলো এক প্রকারের রেট্রোভাইরাস, ঠিক আছে? এইডস হলো এক প্রকারের রেট্রোভাইরাস, অর্থাৎ রেপ্লিকেট করে, ওরা শরীরের মধ্যে ঢুকে নিজেদেরকে রেপ্লিকেট করে সংখ্যায় ধীরে ধীরে প্রচুর পরিমাণে বাড়িয়ে নেয়। ওকে, যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো তারা জানো আমাদের একটা অ্যাপও রয়েছে যেখানে তোমাদের ফ্রিতে মক টেস্ট দেওয়া রয়েছে। সেখানেও কিন্তু ফ্রিতে মক টেস্ট তোমরা অ্যাভেল করতে পারো। এই প্রতিষ্ঠা অ্যাপটা এই লোগো দিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো প্লে স্টোর থেকে। সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু ফ্রি মক টেস্ট পেতে পারো। তোমরা যদি আমাদের কোর্সেসও পারচেস করতে চাও তাহলেও কিন্তু এই প্রতিষ্ঠা অ্যাপের থ্রুতেই তোমরা করতে পারো। ডাইরেক্টলি অ্যাপটা ডাউনলোড করবে, যেই কোর্সটা কিনতে চাইছো দেখবে স্টোর বলে একটা অপশন আছে, সেই স্টোর অপশনের মধ্যে গিয়ে তোমরা যেই কোর্সটা পারচেস করতে চাইছো সেটা কিন্তু ওখান থেকে পারচেস করে নিতে পারো। আমাদেরকে কল করারও প্রয়োজন নেই। যদি ইনকেস কোনো প্রবলেম ফেস করো সেক্ষেত্রে আমাদের কল করে নিতে পারো 9088890010 এই নাম্বারে। চলে যাই পরের কোশ্চেনে। অবাধ যৌন মিলনের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে কোন রোগ? একাধিক যাদের সেক্সুয়াল পার্টনার থাকে তাদের ক্ষেত্রে এই রোগটা ছড়িয়ে পড়ার চান্সেস খুব বেশি থাকে, খুব প্রচলিত। আমরা ভাবি শুধুমাত্র এই কারণেই এই রোগটা ছড়ায়, এমনটা ঠিক নয়। এই রোগটার নাম আমরা সবাই জানি এইডস,
বাট শুধুমাত্র অবাধ যৌন মিলনের ফলেই যে এইডস রোগটা ছড়ায় তার কিন্তু কোনো মানে নেই, এবং শুধুমাত্র অবাধ যৌন মিলনের ফলে যে এইডস রোগই ছড়ায় তারও কোনো মানে নেই। এছাড়াও আরও অনেক রকম রোগ আছে যেটাকে বলা হয় এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বিভিন্ন রকম রোগ কিন্তু ছড়ায়। এইডস রোগ শুধুমাত্র একজনের রক্ত থেকে আরেকজনের রক্তের মাধ্যমে সঞ্চালন ঘটে। তার মানে ধরো একজন এইডস আক্রান্ত রোগী, তার কেউ খুর দিয়ে দাড়ি কাটলো, সেই খুর দিয়েই আবার আরেকজনের দাড়ি কাটলো, তাহলেও কিন্তু এইডস রোগ ছড়িয়ে যেতে পারে। এবং যদি এরকম হয়ে থাকে, অর্থাৎ একই লোকের ইসে দিয়ে কাটা হয়েছে এবং তারপরে সেটাকে স্টেরিলাইজ করা হয়নি বা গরম জল দিয়ে না ধুয়ে ডাইরেক্টলি আরেকজনের গালে দেওয়া হয়েছে, এবং দাড়ি কাটতে গেলে নর্মালি কিন্তু দাড়ির কিছুটা অংশ কেটেই যায়, অর্থাৎ ব্লাডের সাথে কিছু না কিছু অ্যাটাচমেন্ট হবেই, হলে কিন্তু এইডস রোগ ছড়ানোর প্রবণতা অনেক অনেক বেশি। তবে হ্যাঁ, এইডস রোগাক্রান্ত মানুষের সাথে বসে আমি পাশে বসে খেলাম বা তার সাথে ঘুরতে বেরালাম, তাতে কিন্তু এইডস রোগ ছড়ায় না। এমন না যে নিঃশ্বাসের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, রক্তের মাধ্যমে এইডস রোগ ছড়ায়। নেক্সট চলে যায় পরের কোশ্চেনে, একটি রেট্রোভাইরাসের উদাহরণ। একটি রেট্রোভাইরাসের উদাহরণ অলরেডি আমি বলেছি, সবাই জানো অ্যান্সার, আমি অলরেডি বলে দিয়েছি। কিন্তু একটি রেট্রোভাইরাসের উদাহরণ হলো 24-এর অ্যান্সার হয়ে যাবে CHIV, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ওকে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ভাইরাসটার নাম দেখো, হিউম্যান অর্থাৎ মানুষের, ইমিউনো অর্থাৎ শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটার ডেফিসিয়েন্সি মানে কমে যাওয়ার ভাইরাস, অর্থাৎ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর ভাইরাস হচ্ছে HIV ভাইরাস। নেক্সট, একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষের মৌল বিপাক হার গড়পড়তা কত? মৌল বিপাক হার মানে কতটা শরীরে কনজিউম করতে পারে তার পুরো বডির মাস অনুযায়ী। এই জন্যই বলা হয় একজন ধরো অনেক লম্বা চওড়া একজন লোক, তার যে পরিমাণ খাবার খেতে হয় একজন অপেক্ষাকৃত বেটেখাটো ছোটোখাটো মানুষের কিন্তু অপেক্ষাকৃত অনেক কম খাবার খেতে হয়। তো একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষের মৌল বিপাক হার গড়পড়তা কত? চারটে অপশন, 35, 40, 45 নাকি 50 কিলো ক্যালোরি পার বর্গ মিটার দেহতল পার ঘন্টা, অর্থাৎ এক এক ঘন্টায় তার প্রতি বর্গ মিটার দেহতলের উপর কত কিলো ক্যালোরি তার মৌল বিপাক হার। এটা বলা হয় গড়পড়তা মোটামুটি সুস্থ একজন পূর্ণবয়স্ক পুরুষের 35 কিলো ক্যালোরি পার বর্গমিটার দেহতল পার ঘন্টা। গড়পড়তা কেন বলা হলো? কারণ বারবার করে বললাম যে একজন ছোটোখাটো মানুষের যেই পরিমাণ দরকার একজন অনেক চওড়া মোটা চওড়া একজন মানুষের কিন্তু সেম পরিমাণ দরকার পড়ে না, তার থেকে অনেক বেশি দরকার পড়ে। অর্থাৎ এই গেল আমাদের 25টা কোয়েশ্চেন। যারা অলরেডি সবকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছো তারা কিন্তু অবশ্যই জানাবে যে 25-এর মধ্যে তোমরা কত স্কোর করলে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। দেখতে থাকো প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং।